বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আল মাহমুদ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে আজকে আমি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রে একটা অধ্যায় শুরু করব। আজ আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ এই অধ্যায়টা শুরু করব। তো শিক্ষার্থীরা, আমরা শুরুতে একটু প্রাথমিক আলোচনা করে নিই, তারপরে আমরা মূল পাঠের মধ্যে প্রবেশ করব। তো আজকে আমরা আলোচনা করব স্থির তড়িৎ অধ্যায় নিয়ে। আমরা অধ্যায়ের নামটা প্রথমে লিখে নিই। তো আসো আমরা অধ্যায়ের নামটা লিখে নিই। তাহলে অধ্যায়ের নাম হলো স্থির তড়িৎ। স্থির তড়িৎ কেন বলা হচ্ছে এগুলো সম্পর্কে আমরা জানি, তারপর আবার আমরা একটু আলোচনা করি যে এই ধরনের তড়িৎ অর্থাৎ যে তড়িৎ কোনো বস্তুতে উৎপন্ন হয়ে ওই উৎপন্ন স্থলে স্থির থাকে, চলাচল করতে পারে না, এই ধরনের তড়িৎকে বলা হচ্ছে স্থির তড়িৎ। যেমন আমরা ঘর্ষণের মাধ্যমে স্থির তড়িৎ উৎপন্ন করতে পারি। যেমন একটা রাবারের সাথে একটা রেশম কাপড় ঘর্ষণ করলাম, তখন রাবার এবং ঘর্ষণের ফলে যে রাবারে এবং রেশম কাপড়ে যে তড়িৎ উৎপন্ন হলো, এই দুটো পদার্থই কিন্তু বিদ্যুৎ কুপরিবাহী। ফলে এদের মধ্যে যে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পর ওই বিদ্যুৎটা ওই পদার্থগুলোর মধ্যেই স্থির থেকে যাচ্ছে, চলাচল করছে না। এই জন্য এই ধরনের তড়িৎকে বলা হচ্ছে স্থির তড়িৎ। তো স্থির তড়িৎ এরকম, যদিও বাস্তব ক্ষেত্রে স্থির তড়িতের তেমন কোনো প্রয়োগ নাই, কিন্তু এই স্থির তড়িতের উপর যে বিভিন্ন তত্ত্বগুলো, এই তত্ত্বের উপর ভিত্তি করেই বিভিন্ন রকমের সূত্রগুলো এসেছে। কাজে এইটা আমাদের আলোচনা করাটা খুব জরুরি। যদিও প্র্যাকটিক্যাল ব্যবহার অর্থাৎ বাস্তব প্রয়োগ, এটা সরাসরি বাস্তব প্রয়োগ নেই, কিন্তু বলা যায় যে এটা ইনডাইরেক্ট প্রয়োগ, অর্থাৎ এটাকে কাজে লাগিয়ে অন্যান্য সূত্রগুলো এখানে অনেক ক্ষেত্রেই আমাদের প্রয়োজন হয়। সেই জন্যই আমরা স্থির তড়িৎ সম্পর্কে ব্যাপকভাবে জানবো। তো স্থির তড়িৎ সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমরা জানি যে এই স্থির তড়িতের যে সূত্রটা দিয়েছেন কুলম্ব, বিজ্ঞানী কুলম্ব, এই কুলম্বের সূত্র নিয়ে আমাদের আলোচনা করাটা প্রথমেই জরুরি। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা প্রথমে কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করি। কুলম্বের সূত্র, আমরা এরকম ধরে নিলাম যে দুটি চার্জ Q1 এবং Q2, এই চার্জ দুটি তারা পরস্পর থেকে r দূরত্বে অবস্থিত। এরকম দুটি চার্জ, এরা পরস্পর থেকে r দূরত্বে অবস্থিত। এখন এই অবস্থাতে এই চার্জ দুটি পরস্পরকে যে বলে আকর্ষণ করবে অথবা যে বলে বিকর্ষণ করবে, এই আকর্ষণ বল বা বিকর্ষণ বল সংক্রান্ত কুলম্বের সূত্রটা সেখানে কি বলা হচ্ছে আমরা দেখি। এখানে বলা হচ্ছে যে এদের মধ্যে এই যে ক্রিয়াশীল বল, আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক, এই যে ক্রিয়াশীল বল, এই বলটা হলো তাদের আধানের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ তাদের চার্জের গুণফলের সমানুপাতিক, এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে এদের মধ্যে এই বলটা তত কম কাজ করবে। মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে এদের মধ্যে এই বলটা তত কম কাজ করবে। আর বলা হচ্ছে কি যে এই বলটা এদের কেন্দ্রের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে, ঠিক মাঝামাঝি এই বরাবর এরা পরস্পরকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, যে কোন সেটা হলো এই সংযোগ সরলরেখা বরাবর এই বলটা কাজ করবে। তাহলে এই হলো সূত্রটা। আমরা সূত্রটা আরেকবার মুখে মুখে বোঝার চেষ্টা করি। কি বলা হচ্ছে যে নির্দিষ্ট মাধ্যমে, যে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে দুটি আহিত বস্তু বা দুটি চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল তাদের আধানের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের কেন্দ্রের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই বলটা তাদের কেন্দ্রের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করছে। এই হচ্ছে কুলম্বের সূত্র। তাহলে এটার গাণিতিক রূপটা কিভাবে লেখা যায় আমরা দেখি। তোমরা আমার সাথে সাথে লিখে নাও। এই চার্জের মধ্যে ক্রিয়াশীল বল যদি F হয়, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে F সমানুপাতিক Q1 * Q2 / r²। F সমানুপাতিক Q1 * Q2 / r²। এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। আচ্ছা, এখান থেকে আমরা একটা ধ্রুবক নিয়ে আসতে পারি, F সমান Q
কে ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার। এই যে এখানে কে আনা হলো, এটা হলো সমানুপাতিক ধ্রুবক। এখন এই সমানুপাতিক ধ্রুবকটা যেটা, এই সমানুপাতিক ধ্রুবকটা এর মানটা আবার নির্ভর করে এদের মধ্যবর্তী মাধ্যমের উপরে। মধ্যবর্তী মাধ্যমের উপরে এই সমানুপাতিক ধ্রুবকটার মান নির্ভর করে। এখন এই সমানুপাতিক ধ্রুবকটার মান যদি শূন্যস্থান হয়, অর্থাৎ মাঝখানে ভ্যাকুয়াম, কোনো মাধ্যমই নাই, সেই অবস্থাতে এই কে এর মান শূন্যস্থানের জন্য এই কে এর মানটা প্রায় এরকম 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আচ্ছা, এটা হলো শূন্যস্থানের জন্য। অন্য কোনো মাধ্যম হলে সেই মাধ্যমের উপর ভিত্তি করে কে এর মান পরিবর্তন হতে পারে, সেটা নিয়েও আমরা আলোচনা করব পরে। তো এখানে আরেকটা বিষয় আমরা এখানে দেখি যে এই কে সমানুপাতিক ধ্রুবক কে, এটাকে বিভিন্ন গাণিতিক সুবিধার জন্য, বিভিন্ন রকমের গাণিতিক হিসাব নিকাশের সুবিধার জন্য এই কেটাকে এরকম ভাবে প্রকাশ করা হয়। এখানে কে 1/4πε0 এইভাবে প্রকাশ করা হয়। এখানে আপাতভাবে যদিও মনে হচ্ছে যেন কেটাকে এভাবে লেখা হলে সমীকরণটা আরো জটিল হয়ে গেল, কিন্তু বিভিন্ন রকমের গাণিতিক সমস্যা যখন আমরা সমাধান করব তখন দেখব যে কেটাকে এইভাবে লেখার বিভিন্ন রকমের সুবিধা আছে। এই কারণে বিজ্ঞানীরা কে, এই যে সমানুপাতিক ধ্রুবক কে, এটাকে 1/4πε0 এই আকারে প্রকাশ করেছেন। এই চিহ্নটার নাম কি দেখো, আমি পাশে বানানটা লিখে দিচ্ছি, এপসাইলন। এপসাইলন নট, এপসাইলন নট। এপসাইলন মানে তো এই চিহ্নটার নাম, নট বলতে শূন্য, অর্থাৎ শূন্য মাধ্যমের জন্য এই মানটা বোঝানো হচ্ছে। তো এপসাইলন নট এটার মান আবার মাধ্যমের উপর নির্ভর করে। কিরকম? শূন্য মাধ্যমের জন্য আচ্ছা, এই মানটা কিন্তু মনে রাখবে তোমরা। আমি আবার বলছি, দেখো যে শূন্য মাধ্যমের জন্য এই এপসাইলনটাকে কিভাবে বলা হচ্ছে? শূন্য মাধ্যমের ভেদ্যতা। যদি অন্য কোনো মাধ্যম হয় সেই মাধ্যমের ভেদ্যতা তখন আসবে। তো এপসাইলন নটটা হলো কি? শূন্য মাধ্যমের ভেদ্যতা, যার মান 8.854 × 10⁻⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। এটা হচ্ছে শূন্য স্থানের ভেদ্যতা এর মান। তো যদি আমরা এই মানটা এখানে বসিয়ে দিই, তাহলে 4 পাই এগুলোর মানটা আমাদের জানাই আছে। এই মানগুলো বসিয়ে দিলে তোমরা নিজেরাই হিসাব করে দেখতে পারো যে কে এর মান প্রায় এরকম আসে, 9 × 10⁹, প্রায় এই মানটা প্রায় এরকম আসে। আর এককটা হলো এরকম, এটা বেলাতে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এটা বেলাতে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। যেহেতু দুইটা একটা একটা বিপরীত রাশি, সেই কারণে এককটাও কিন্তু বিপরীত। খেয়াল করে দেখবে, এটা হচ্ছে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, আর হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এই রাশি দুটার একক পরস্পর ঠিক বিপরীত, কারণ এই রাশিদ্বয় পরস্পর ব্যস্তানুপাতিক, দেখতেই পাচ্ছ তোমরা। আচ্ছা, তাহলে সমীকরণটা আমরা কোথাও কুলম্বের সূত্র যেখানেই আমরা প্রয়োগ করব, কোথাও কে লিখবো না, সব জায়গাতে 1/4πε0 লিখবো। এটা কিন্তু মনে রাখতে হবে, কোথাও কে লেখা যাবে না, আমরা লিখবো এই আকারে 1/4πε অথবা এপসাইলন নট। অন্য কোনো মাধ্যম হলে এটাকে লিখবো এপসাইলন, শূন্য মাধ্যম হলে এপসাইলন নট। কোনো মাধ্যমের কথা উল্লেখ না করলে আমরা বুঝে নিব যে এটা শূন্য মাধ্যমের কথা বলা হচ্ছে। তাহলে কুলম্বের সূত্রটা শেষ পর্যন্ত কি দাঁড়ালো? F সমান 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার। এটা হলো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। কুলম্বের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এটা, অর্থাৎ দুটি আধান যে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে পরস্পরকে কি পরিমাণ বল আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, সেই আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। এই সূত্রের সাহায্যে, কুলম্বের সূত্র প্রয়োগ করে এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। তো এই হলো কুলম্বের সূত্র। আর যদি মাধ্যমটা ভিন্ন হয়, অন্য কোনো মাধ্যম হয়, সেক্ষেত্রে পরিবর্তন হবে শুধুমাত্র এই এপসাইলন নটের জায়গায় এপসাইলন, অর্থাৎ ওই মাধ্যমের বেলাতে তার ভেদ্যতার মান কত সেটা পরিবর্তন করে ফেলতে হবে, তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করতে পারবো। তো কিভাবে এই মানগুলো পাওয়া যায় বা মানগুলো কিভাবে দেওয়া থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যখন আমরা আরো গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, তখন আমরা দেখব। তো শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ের শুরুর যে বিষয়টা কুলম্বের সূত্র,
এটা আমরা আলোচনা করলাম। তোমরা বুঝতেই পারছো যে এই অধ্যায়ের প্রথম যে এই অংশটা কুলম্বের সূত্র, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের বিভিন্ন ক্ষেত্রে এটা কাজে লাগবে। তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে এটা খেয়াল করবে এবং ভালো করে অধ্যয়ন করবে। তাহলে আমরা কুলম্বের সূত্রটা আশা করছি বুঝতে পেরেছি। আমরা এর পরের অংশে যাব। এই সূত্রের উপর ভিত্তি করে আরো কিছু বিষয় আমরা পাবো, আমরা তার পরের অংশে যাব। তো আমি মুছে দেব এই অংশটা। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কি দেখো। আমাদের পরবর্তী আলোচনার বিষয়টা হচ্ছে কি, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রটা কি সেটাকে আমরা আলোচনা করি। তড়িৎ ক্ষেত্রটা কি, ধরো যে এরকম একটা চার্জিত বস্তু রয়েছে। এই চার্জিত বস্তুটা, যে কোনো চার্জিত বস্তু তার চারপাশে নির্দিষ্ট একটা এলাকা জুড়ে তার প্রভাব বিস্তার করতে পারে। নির্দিষ্ট একটি এলাকা জুড়ে মানে কি, যে সে তার চারপাশে এতটুকু এলাকার মধ্যে অন্য কোনো চার্জিত বস্তু যদি আসে, তখন এই কেন্দ্রস্থ চার্জিত বস্তুটা ওই যে অপর চার্জিত বস্তু আসলো তাকে আকর্ষণ করতে পারবে বা বিকর্ষণ করতে পারবে ওই এলাকার মধ্যে। ওই যে এলাকাটা, যে এলাকার মধ্যে অন্য কোনো চার্জিত বস্তু যদি আনা হয়, তাহলে এই চার্জটা তাকে আকর্ষণ বা বিকর্ষণ প্রয়োগ করতে পারবে। এই চার্জিত বস্তু ওই এলাকাটাকে বলা হচ্ছে ওই চার্জিত বস্তুটার তড়িৎ ক্ষেত্র। তাহলে কথাটা আমরা আবার একটু ভালো করে বোঝার চেষ্টা করি। যে কোনো একটা চার্জিত বস্তু তার চারপাশে যে এলাকা জুড়ে তার প্রভাব বিস্তার করতে পারে। প্রভাব বিস্তার বলতে বোঝানো হচ্ছে যে তার আকর্ষণ বলের প্রভাব বা বিকর্ষণ বলের প্রভাব, অর্থাৎ অন্য কোনো চার্জিত বস্তুর উপরে সে তার আকর্ষণ বলের প্রভাব বা বিকর্ষণ বলের প্রভাব বিস্তার করতে পারবে যে এলাকার মধ্যে। সেই এলাকাটাকে বলা হচ্ছে ওই চার্জিত বস্তুটার তড়িৎ ক্ষেত্র। কোনো চার্জিত বস্তু তার চারপাশে যে এলাকা জুড়ে তার আকর্ষণ বল বা বিকর্ষণ বলের প্রভাব বিস্তার করতে পারে, সেই এলাকাটাকে বলা হচ্ছে ওই চার্জিত বস্তুটার তড়িৎ ক্ষেত্র। এই হলো তড়িৎ ক্ষেত্র। তো এখানে আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি যে চার্জের পরিমাণ, এই বস্তুটার চার্জের পরিমাণ যত বেশি হবে তার তড়িৎ ক্ষেত্রের বিস্তৃতিও তত বেশি হবে। কারণ চার্জের পরিমাণ যত বেশি হবে তত দূর পর্যন্ত সে অন্য আরেকটা চার্জিত বস্তুকে আকর্ষণ করতে পারবে বা বিকর্ষণ করতে পারবে। ফলে তার তড়িৎ ক্ষেত্রের প্রভাবের এলাকাটা, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রটাও সেটা আরো বেশি হয়ে যাবে। কাজেই কোন একটা চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মান বেশি নাকি কম, সেটা অবশ্যই ওই বস্তুটার চার্জের পরিমাণের উপর নির্ভর করে, চার্জের পরিমাণের উপরে। আচ্ছা, এখন পরের যে বিষয়টা সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র পাওয়া গেল, এখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো একটা বিন্দুতে ওই ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যেই কোন একটা বিন্দুতে আর একটা চার্জিত বস্তু আনা হলে সেটা কি পরিমাণ বল অনুভব করবে, সেটা কতখানি বল অনুভব করবে, সেই বিষয়টাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি বুঝতে পারছো? আবারও বলি বিষয়টা, যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো একটা বিন্দু, ধরা যাক এখানে একটা বিন্দু আছে, ধরা যাক এই বিন্দুটার নাম পি। এই পি বিন্দুতে আমরা একটা চার্জ আনলাম, ধরা যাক এই চার্জের পরিমাণ হচ্ছে কিউ নট। কিউ নট ধরলাম আমাদের হিসাবের সুবিধার জন্য। আর কেন্দ্রস্থ চার্জ, যেই চার্জটা তড়িৎ ক্ষেত্র তৈরি করলো, সেই চার্জের পরিমাণটা ধরলাম কিউ। তো ধরা যাক এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো একটা বিন্দু পি, ওই পি বিন্দুতে একটা চার্জ রাখা হলো কিউ নট। এই কিউ নট চার্জটা, এই চার্জের কারণে যে বল অনুভব করবে সেটাই হলো ওই বিন্দুটার, পি বিন্দুটার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কাকে বলে, সংজ্ঞাটা আমরা কিভাবে বলতে পারি দেখো। তোমরা যদি এই চিত্রটা খেয়াল রাখো, মনে মনে এই চিত্রটা তোমরা মনে করার চেষ্টা করো বা মানে মনে মনে এটা অনুধাবন করার চেষ্টা করো, তাহলেই তোমরা সংজ্ঞাটা বলতে পারবে। আমি বলি দেখো চিত্রের সাথে মিলিয়ে, যে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোন একটা বিন্দুতে যদি কি পরিমাণ চার্জ রাখা হয়, এখানে আমরা যদিও আপাতভাবে কিউ নট চার্জ রেখেছি, কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে আমরা বিবেচনা করব সবসময় +1 কুলম্ব চার্জ। এটা কিন্তু মনে রাখবে যে সংজ্ঞা যখন আমরা দিব তখন অবশ্যই আমরা +1 কুলম্ব চার্জ বিবেচনা করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বিবেচনা করব কি +1 কুলম্ব চার্জ রয়েছে, এরকম বিবেচনা করব।
তাহলে এই যে +1 কুলম্ব চার্জ রাখা হলো, ওই চার্জটা যে বল অনুভব করবে সেটাই হলো ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে সংজ্ঞাটা কেমন? তড়িৎ ক্ষেত্রের ভিতরে যে কোনো একটা বিন্দুতে যদি একটি +1 কুলম্ব চার্জ অর্থাৎ একক ধনাত্মক আধান, কথাটা আমরা কিভাবে বলবো? একক ধনাত্মক আধান। তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোন একটা বিন্দুতে যদি একক ধনাত্মক আধান স্থাপন করা হয়, তাহলে তা যে বল অনুভব করে তাকে বলা হয় ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দুতে যদি একটি একক ধনাত্মক আধান স্থাপন করা হয়, তখন তা যে বল অনুভব করে তাকেই বলা হয় ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এই হলো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এখন এখানে +1 কুলম্ব চার্জ, এটা তো সবসময় পাওয়া নাও যেতে পারে। আমরা অন্য যে কোনো একটা চার্জ দিয়ে যদি পরীক্ষা করতে চাই যে না আমাদের +1 কুলম্ব চার্জ নাই, তার চেয়ে বেশি আছে বা কম আছে, যে কোনোটা হতে পারে, সেক্ষেত্রে আমরা কিভাবে পরীক্ষা করব? সেটার জন্য আমরা সমীকরণটা কিভাবে বলবো? তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি, অনেকটা ঐকিকের মতো বিবেচনা করো, যে ধরা যাক আমরা ওই পি বিন্দুতে +1 কুলম্ব চার্জ রাখতে পারি নাই, অন্য যে কোনো একটা চার্জ পেয়েছি, ধরা যাক কিউ নট চার্জ। তো কিউ নট চার্জটা স্থাপন করলে ধরা যাক এফ, আমরা ধরলাম যে ওইখানে অন্য যে কোনো একটা চার্জ কিউ নট চার্জ সেটা স্থাপন করলাম, সেই চার্জটা যে বল অনুভব করে সেই বলের মান হচ্ছে এফ। তাহলে সেখানে যদি আমরা 1 কুলম্ব চার্জ স্থাপন করি, তাহলে সেটা যে বল অনুভব করবে সেটা হবে ঐকিক নিয়ম অনুযায়ী এফ বাই কিউ নট। এফ বাই কিউ নট ঐকিক নিয়ম অনুযায়ী। তাহলে কি হয়ে গেল? কিউ নট চার্জটা যদি এফ বল অনুভব করে, তাহলে 1 কুলম্ব চার্জ অনুভব করবে এফ বাই কিউ নট। আর 1 কুলম্ব চার্জের উপর যে ক্রিয়াশীল বল সেটাই হলো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। সুতরাং আমরা বলতে পারি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই সমান এফ বাই কিউ নট। এটা কিন্তু একটা সূত্র, এটা মনে রাখবে। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই সমান এফ বাই কিউ নট, এটা একটা সূত্র পাওয়া গেল। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো একটা বিন্দুতে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে চাই, তাহলে সেখানে আমরা যে কোনো মানে চার্জই রাখতে পারি। সংজ্ঞা অনুযায়ী আসলে 1 কুলম্ব চার্জ রাখতে হবে, কিন্তু যদি আমরা 1 কুলম্ব চার্জ রাখতে না পারি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা ধরে যে কিউ নট চার্জ রাখলাম তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে, তখন সেটা যে বল অনুভব করলো সেই বলের মান নির্ণয় করলাম এফ, তখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই সমান হবে এফ বাই কিউ নট। এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সমীকরণ। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সমীকরণটা কি সেটা আমরা পেয়ে গেলাম। আর এখান থেকে এটা একক কি হয় দেখো, এককটা তোমরা বুঝতে পারছো, এফ অর্থাৎ বলের একক হচ্ছে নিউটন, আর কিউ নট বা কিউ যেই বলি, এটা এটা হলো চার্জের একক, চার্জের একক হচ্ছে কুলম্ব। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক হবে কি? নিউটন পার কুলম্ব। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক কি? নিউটন পার কুলম্ব। তাহলে নিউটন পার কুলম্ব হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক। তাহলে এটা আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের এককটা পেয়ে গেলাম, তার সমীকরণ পেলাম। এখন কুলম্বের সূত্রের সাহায্যে, এই কুলম্বের সূত্রের সাহায্যে যে আমরা এফ অর্থাৎ দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বল পেয়েছিলাম, সেইটা দিয়ে আমরা কিভাবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে প্রকাশ করতে পারি সেটা আমরা এখন দেখব। এটা আরো গুরুত্বপূর্ণ, আরো দরকারি সূত্র, তোমরা খেয়াল করবে। তো কুলম্বের সূত্র অনুযায়ী আমরা এখানে যে চিত্র বিবেচনা করেছিলাম সেই চিত্রে ফিরে যাই আবার। এইখানে আমরা ধরা যাক +1 কুলম্ব চার্জ না রেখে রেখেছিলাম কিউ নট চার্জ, আর তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী যে চার্জ কিউ, তার কাছ থেকে ওই কিউ নট চার্জের যে দূরত্ব সেটা আমরা ধরে নিই আর। তাহলে আমরা এরকম চিন্তা করতে পারি না যে কিউ চার্জ থেকে আর দূরত্বে কিউ নট একটি চার্জ রয়েছে, এখন এদের মধ্যে যে ক্রিয়াশীল বল এফ, সেই বলের মান আমরা কুলম্বের সূত্র একটু আগে শিখেছি, সেই সূত্র অনুযায়ী সহজে বের করতে পারি। তাহলে দেখো কি হয়, তাহলে আমরা এরকম বলতে পারি যে কিউ এবং কিউ নট এর মধ্যে ক্রিয়াশীল বল F সমান 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ নট বাই আর স্কয়ার, তাই না? আমরা একটু আগে শিখেছি যে দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বল F সমান কি Q1 Q2 বাই আর স্কয়ার। এখানে চার্জ দুটা কি Q1 Q2 না ধরে আমরা কি ধরেছি Q এবং Q নট, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল F সমান কি হবে 1/4 পাই এপসাইলন নট Q নট বাই আর স্কয়ার, এটা বলা যায়। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে তো আমরা ই এর সূত্র পেয়ে যাচ্ছি। সুতরাং সুতরাং ই সমান, এটাকে তাহলে আমরা কিউ নট দ্বারা ভাগ করব।
তো এই সমীকরণটাকে যদি আমরা কিউ নট দ্বারা ভাগ করি, তাহলে এখান থেকে কিউ নটটা বাদ হয়ে যাবে। কিউ নটটা যদি বাদ হয়ে যায়, তখন কি হবে, কিউ নটটা বাদ হয়ে গেলে তখন সেখানে কিউ নট বাদে বাদ বাকি যে রাশিটা সেটা থাকবে। তাহলে কি হচ্ছে দেখো, 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর স্কয়ার এটা থাকে। তোমরা হিসাব করে দেখো যে এফ কে কিউ নট দ্বারা ভাগ করতে হবে, এফ এর মান হচ্ছে এটা, এটাকে যদি কিউ নট দ্বারা ভাগ করি তাহলে কিউ নট বাদে বাদ বাকিটা থেকে যাচ্ছে। এটাই তাহলে ই এর সূত্র, ই এর দ্বিতীয় সূত্র হচ্ছে এটা। তো তড়িৎ ক্ষেত্রের তা হলো ই, এটা সূত্র তাহলে কি দাঁড়ালো, যে আমরা ই এর সূত্র হচ্ছে ই সমান এফ বাই কিউ নট, আবার ই এর একটা সূত্র ই সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, দুইটাই ই এর সূত্র। এখন তোমাকে বলতে পারো যে সূত্র তো দুইটা, কখন আমরা কোনটা ব্যবহার করব। তো আমরা কখন কোনটা ব্যবহার করব এটা বোঝার চেষ্টা করি। দেখো, যখন দুইটা চার্জের মধ্যে ক্রিয়াশীল বল এফ দেওয়া থাকবে, যখনই চার্জের মধ্যে ক্রিয়াশীল বল এফ দেওয়া থাকবে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে বলবে, তখনই আমরা এই সূত্রটা কাজে লাগাবো। আর যখন একটা চার্জের মান দেওয়া আছে, চার্জ থেকে এত দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত নির্ণয় করতে বলবো, মানে চার্জের মান দেওয়া থাকবে এবং দূরত্বটা দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তাহলে আমি পাশে লিখে দিই, তোমাদের সুবিধার জন্য তোমরাও লিখে রাখতে পারো। এটা হচ্ছে এফ দেয়া থাকলে তখন এই সূত্রটা আমরা ব্যবহার করব। এটা হলো কখন, যখন এফ বলের মান দেওয়া থাকবে তখন আমরা ব্যবহার করব এটা। আর এটা কখন, যখন চার্জ এবং দূরত্ব কিউ এবং আর, কিউ আর দেয়া থাকলে, একটা চার্জ, সেই চার্জ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত এটা নির্ণয় করতে বললো, অর্থাৎ কিউ এবং আর দুইটাই দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা এই দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। দুইটাই আমাদের কাজে লাগবে, অনেক ক্ষেত্রে দুইটাই কাজে লাগবে। তাহলে কুলম্বের সূত্র, সেই কুলম্বের সূত্র থেকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য E = 1/4 × Q / r², এটা আমরা পেলাম। এই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের জন্য সূত্র। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমে কুলম্বের সূত্রটা শিখলাম। কুলম্বের সূত্রটাকে কাজে লাগিয়ে কিভাবে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান নির্ণয় করা যায় সেটাও আমরা শিখলাম। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিভব। তড়িৎ ক্ষেত্রের বিভব, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দুর বিভব বলতে কি বোঝায়, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্রের বিভব নিয়ে আলোচনা শুরু করি। তো আশা করছি তোমরা এই সবগুলো বিষয় তুলে নিয়েছো এবং বুঝতে পেরেছো আশা করি। আমি এগুলো মুছে দেব। তো আশা করি তোমরা তুলে নিয়েছো, আমি মুছে দিচ্ছি। তো তড়িৎ ক্ষেত্রের বিভব বোঝার জন্য আমরা আগের মতনই একটা চালিত বস্তু, তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র, এটা বিবেচনা করলাম। এই চালিত বস্তুটা একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে, এই বিষয়টা আমরা বিবেচনা করলাম। এখন খেয়াল করে দেখো, এই যে তড়িৎ ক্ষেত্রটা, এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে যে কোনো একটা বিন্দু, ধরা যাক এখানে একটা বিন্দু আছে, বিন্দুটার নাম দিলাম আগের মতনই পি। এখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো একটা বিন্দু পি, এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত, এটা তড়িৎ ক্ষেত্রের বিভব, তড়িৎ ক্ষেত্রের বিভব কত সেটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে, অসীম দূর থেকে অথবা তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দু থেকে, অসীম দূরত্ব এই জন্যই বলা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের সীমাটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে, অনেক দূর পর্যন্ত, এই জন্যই অসীম দূর থেকে বলা হয়। তড়িৎ ক্ষেত্রের বাইরে যে কোনো একটা বিন্দু থেকে আনতে পারলেই হবে। তো তড়িৎ ক্ষেত্রের সাধারণত বিস্তৃতি থাকে অনেক দূর পর্যন্ত, এই জন্যই বলা হচ্ছে অসীম দূর থেকে। তো অসীম দূর থেকে অথবা শূন্য বিভবের কোনো স্থান থেকে, শূন্য বিভবের স্থান মানেই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো স্থান থেকে। তাহলে কি হচ্ছে কথাটা, যে শূন্য বিভব থেকে অথবা অসীম দূর থেকে। তো আমরা কথাটা আবার বলি, যে অসীম দূর থেকে অথবা শূন্য বিভবের কোনো স্থান থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় ওই বিন্দুর তড়িৎ বিভব। আবারও বলি কথাটা দেখো, অসীম দূর থেকে অথবা শূন্য বিভবের কোনো স্থান থেকে
একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই বলা হয় ওই বিন্দুর তড়িৎ বিভব। তাকে বলা হয় ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে এই হচ্ছে তড়িৎ বিভব। তাহলে এই কথা অনুযায়ী তড়িৎ বিভবের সমীকরণ একটা পাওয়া যায়। খেয়াল করে দেখো আমরা কিভাবে বলতে পারি। আমরা যদি 1 কুলম্ব চার্জ না এনে আমরা অন্য যে কোনো একটা চার্জ আনলাম, সাপোজ কিউ নট চার্জ আনলাম, অসীম দূর থেকে কিউ নট চার্জ আনলাম। এই কিউ নট চার্জটাকে অসীম দূর থেকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে যদি আমাদের কাজের পরিমাণ হয় W, তাহলে আমরা কি লিখবো যে কিউ নট চার্জকে অসীম দূর থেকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে আনতে W পরিমাণ কাজ করতে হয়। তাহলে 1 কুলম্ব চার্জকে অসীম দূর থেকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে W বাই কিউ নট এই পরিমাণ কাজ করতে হবে। অসীম দূর থেকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে ওই বিন্দুতে আনতে আমাদের W বাই কিউ নট এই পরিমাণ কাজ করতে হবে। আর 1 কুলম্ব চার্জকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হলো তড়িৎ বিভব। সুতরাং বিভব বলতে আমরা এখানে তড়িৎ বিভব বুঝে নিব। তড়িৎ বিভব কথাটা বারবার না লিখলেও চলবে। বিভব বলতে এই ক্ষেত্রে তড়িৎ বিভব V সমান W বাই কিউ নট। এটা তাহলে বিভবের একটা সূত্র। তো বিভবের সূত্র V ইকুয়াল টু W বাই কিউ নট। এই সূত্রটা হচ্ছে তড়িৎ বিভবের সংজ্ঞা থেকে পাওয়া গিয়েছে। তড়িৎ বিভবের সংজ্ঞা থেকে এই সূত্রটা পাওয়া যায়, V সমান W বাই কিউ নট। আচ্ছা, তো বিভবের একক কি হবে দেখো। W মানে কাজ বা শক্তি, এটার একক হচ্ছে জুল। কাজ বা শক্তির একক জুল, আর চার্জের একক কুলম্ব। তাহলে এটার একক হবে কি জুল পার কুলম্ব। এটা একক কি দাঁড়াচ্ছে জুল পার কুলম্ব, যাকে সংক্ষেপে বলা হয় ভোল্ট। V দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে বিভবকেও V দিয়ে প্রকাশ করা হয়, ভোল্টকেও V দ্বারা প্রকাশ করা হয়। দুইটার মধ্যে পার্থক্যটা করা হয়েছে কিভাবে, যে বিভব তখন ক্যাপিটাল লেটারে বড় হাতের অক্ষরে, আর যখন ভোল্ট তখন স্মল লেটারে ছোট হাতের অক্ষরে লেখা হচ্ছে। এই হলো পার্থক্যটা এরকম খেয়াল রাখবে তোমরা। আচ্ছা, তাহলে বিভবের একক হচ্ছে ভোল্ট, জুল পার কুলম্ব বা ভোল্ট। এই হচ্ছে তড়িৎ বিভব। এখন এই বিভবের সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা আবার একটু অন্যভাবেও প্রকাশ করতে পারি। বিভবের আরেকটা সমীকরণ রয়েছে, সেটা কিভাবে করা যায় সেটা আমরা দেখবো এখন। তো আমরা এটা দেখি। তো আমরা এভাবে বিবেচনা করি যে একটা বিন্দু চার্জ অর্থাৎ একটা ক্ষুদ্র চার্জ, এই চার্জ থেকে r দূরত্বের কোন একটা বিন্দু, এই r দূরত্বের যে বিন্দুটা, সেই বিন্দুতে তড়িৎ বিভব কত এটা আমরা নির্ণয় করব। এই ও বিন্দুতে রয়েছে কি তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী মূল চার্জ যেটা, সেটা এটা তার চারপাশে বড় একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে আমরা ধরে নিচ্ছি। তো এই তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থেকে r দূরত্বের কোন একটা বিন্দু এ, ওই বিন্দুর বিভব কত সেটা আমরা নির্ণয় করতে চাচ্ছি। তো সেটা করতে গেলে কি করতে হবে, আমাদেরকে অসীম দূর থেকে একটা 1 কুলম্ব চার্জকে এখানে আনতে হবে। তখন যে কাজের পরিমাণ হবে সেটাই হবে ওই বিন্দুর বিভব। তাহলে আমরা প্রথমে ধরে নিই এই চার্জটা এই তড়িৎ ক্ষেত্র থেকে ধরা যাক x দূরত্বে অবস্থান করছিল, যে কোনো একটা দূরত্ব x দূরত্বে অবস্থান করছিল। এখন তড়িৎ ক্ষেত্র থেকে যদি x দূরত্বে অবস্থান করে, যে কোনো একটা দূরত্ব x দূরত্বে অবস্থান করে, তখন এই চার্জের উপরে এই চার্জটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ q যে বল প্রয়োগ করে সেটা কি, সেটা হলো F সমান 1/4 পাই এপসাইলন নট ইনটু q ইনটু 1/x²। বিষয়টা আবার খেয়াল করো যে প্রথমে আমরা ধরে নিই যে চার্জটাকে আমরা অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনবো 1 কুলম্ব চার্জটা, সেই চার্জটা প্রথমে ধরে নিই যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থেকে x দূরত্বে অবস্থান করছিল। এখন x দূরত্বে অবস্থানরত অবস্থায় ওই চার্জের উপর যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, সেটা যে বল প্রয়োগ করে, সেই বলের মান কুলম্বের সূত্র অনুযায়ী কি হবে 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r²। এখানে q1 হচ্ছে q, q2 হলো 1, আর r এর জায়গায় x, কারণ দূরত্বটা আমরা ধরেছি x, প্রাথমিক দূরত্ব x। তাহলে এটা দাঁড়ালো এরকম 1/4 পাই এপসাইলন নট ইনটু q বাই x²। এটা হলো বলের মান। এখন এই চার্জটাকে যদি আমরা অতি ক্ষুদ্র দূরত্ব dx পরিমাণ সরাতে চাই, তাহলে আমাদের যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজের পরিমাণ dw সমান কি হবে f * dx, dw সমান f * dx।
তাহলে এফ এর পরিবর্তে আমরা বসাই 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই এক্স স্কয়ার ডিএক্স, কিউ এক্স স্কয়ার ডিএক্স। এই হচ্ছে কাজের পরিমাণ, বল ইনটু সরণ। কাজের পরিমাণ হচ্ছে বল ইনটু সরণ। এখন অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে অর্থাৎ আর দূরত্বে আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হবে ওই বিন্দুর বিভব সংখ্যা অনুযায়ী। তাহলে ওই বিন্দুর বিভব ভি সমান ইন্টিগ্রেশন হবে এটা 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই এক্স স্কয়ার ডিএক্স। আর লিমিটটা কি হবে? লিমিটটা হবে অসীম থেকে আর, অসীম থেকে আর, এই লিমিটটা হবে এরকম অসীম থেকে আর। তো তাহলে এই রেঞ্জের মধ্যে যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কি হয় সেটা আমরা দেখি। তো এখানে প্রথম কথা হলো যে এইখানে যে ধ্রুবকগুলো রয়েছে এই ধ্রুবকগুলোকে প্রথমেই আমরা বাইরে বের করে নিয়ে আসবো। তো 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ, এগুলো হলো ধ্রুবক। কিভাবে বোঝা গেল? কারণ লাস্টে যে ডি এর সঙ্গে এক্স রয়েছে, এই ডি এর সঙ্গে যে রাশিটা থাকবে সেটা হচ্ছে পরিবর্তনশীল রাশি, সেটা বাদে বাদবাকি সব ধ্রুবক। ডি এর সঙ্গে এক্স রয়েছে, কাজে এক্স বাদে বাদবাকি সবই হলো ধ্রুবক, সেগুলো প্রথমেই বাইরে চলে আসলো। তাহলে কি হয়? ইন্টিগ্রেশন 1/x স্কয়ার অথবা x টু দ্য পাওয়ার -2 dx, এরকম আমরা বসাতে পারি, তাই না? আমরা এরকম বসাতে পারি x টু দ্য পাওয়ার -2 dx। এখন এটা লিমিটটা হচ্ছে অসীম থেকে আর। এখন এটা যেরকম ছিল এরকমই থাকবে, বাইরের অংশটা 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ। এটা ইন্টিগ্রেশন কি নিয়ম হচ্ছে, পাওয়ার যা থাকবে তার সাথে 1 যোগ হবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ করতে হবে। এটা হলো ইন্টিগ্রেশনের নিয়ম। আচ্ছা, এটা হলো ইন্টিগ্রেশনের নিয়ম। আচ্ছা, তো এখানে একটা বিষয় খেয়াল করো, যেটা আমি শেষে বলবো মনে করেছিলাম, সেজন্য এতক্ষণ বলি নাই। সেটা হলো যে যখন এই চার্জিত বস্তুটাকে আমরা এদিক থেকে ওদিকে নিয়ে যাব, তখন আমাদের কি করতে হবে? বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। অর্থাৎ বিকর্ষণ বল চাইছে এই চার্জটাকে এদিকে আনতে, কিন্তু আমরা তার বিরুদ্ধে কাজ করে এটাকে ওদিকে নিয়ে যাচ্ছি। কাজেই এই ক্ষেত্রে বিকর্ষণ বলের বিরুদ্ধে যেহেতু কাজ, কাজে এখানে একটা মাইনাস চিহ্ন হবে, তাই না? একটা মাইনাস চিহ্ন হবে, সবার সামনে আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে দিতে পারি। বিকর্ষণ বলের বিরুদ্ধে যেহেতু কাজটা হচ্ছে, কাজে আমরা এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখন আমরা লিমিটটা বসিয়ে দিই -1/4 পাই এপসাইলন নট ইনটু এই অংশটা কি হয়ে যাচ্ছে খেয়াল করে দেখো, এখানে নিচে থেকে -1 আর x এর উপরে পাওয়ার হচ্ছে -1, তো x টু দ্য পাওয়ার -1 মানে 1/x স্কয়ার। আর এই নিচের মাইনাসটা সামনে নিয়ে আসলে এই মাইনাসটার সাথে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, এরকম হয়ে যাচ্ছে। লিমিট কিন্তু এখনো বসানো হয়নি, অসীম থেকে আর, অসীম থেকে আর, এই হচ্ছে আমাদের সীমা। তাহলে এই লাইন থেকে এই লাইনটা আমি আবার বলি, দেখো এই যে এখানে নিচে থাকে -1, এই -1টা এটার সাথে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর x টু দ্য পাওয়ার -1 মানে 1/x, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম। আর থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটা অসীম থেকে আর, এটা লেখা হচ্ছে। এখন লিমিট বসানো এখনো শেষ হয়নি, আমি বাম দিকটা মুছে দিই, বাম দিকে আমি বাকি অংশটা লিখে দেব। তাহলে এখন কি হয়? 1/4 পাই এপসাইলন নট ইনটু x এর পরিবর্তে আপার লিমিট অর্থাৎ x এর পরিবর্তে r, 1/r মাইনাস x এর পরিবর্তে লোয়ার লিমিট অর্থাৎ 1/ইনফাইনাইট। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এখানে সঙ্গে একটা কিউ ছিল, তাহলে কি দাঁড়াচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ। আর 1/ইনফাইনাইট মানে তো 0, তাই না? 1/অসীম মানে 0, এটা আমরা জানি। কাজে এই অংশটা 0, তাহলে কি থাকে? ইনটু 1/r, ইনটু 1/r। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? v ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইনটু q/r। এটা হলো বিভবের সূত্র। তো খেয়াল করো তোমরা, বিভবের সূত্রটা কি বললাম, যে এখানে তড়িৎ বিভবের সূত্র কি? তাহলে যে বিভবের সূত্র কিন্তু আমরা দুইটা দেখেছি। একটা হলো কি, যে v ইকুয়াল টু w/q,
যেটা আমি প্রথমেই সংজ্ঞা থেকে আমরা পেয়েছিলাম, প্রথমেই সেটা নিয়ে আলোচনা করেছি। ভি ইকুয়াল টু, আমি এখানে লিখে দিই তাহলে তুলনা করতে সুবিধা হবে। ভি সমান ডাব্লিউ বাই কিউ, এটা একটা সূত্র তড়িৎ বিভবের, ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তো এটা একটা সূত্র। আর আরেকটা সূত্র আমি এখনই যেটা করলাম সেটা হচ্ছে ভি ইকুয়াল টু 1/4πε কিউ বাই আর। এই হলো দুইটা সূত্র। তো কখন কোনটা আমরা কাজে লাগাবো সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো, যে যদি এরকম বলা হয় যে একটা চার্জ কে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে এই পরিমাণ কাজ করতে হয়, যে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে হয়, তখন তড়িৎ বিভব নির্ণয় করার জন্য ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ নট, এই সূত্রটা আমরা কাজে লাগাবো। আবার যদি বলা থাকে যে একটা চালিত বস্তু, তার চারপাশ ওই চালিত বস্তু থেকে 10 সেন্টিমিটার দূরে বা এত দূরে তড়িৎ বিভবের মান কত নির্ণয় করো, তখন আমরা এই সূত্রটা এটা কাজে লাগাবো। তাহলে এই দুইটা সূত্র, ভি এর দুইটা সূত্র। তো আমরা যেমন তড়িৎ প্রাবল্যের বেলাতেও দুইটা সূত্র পেয়েছিলাম, কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করা যায় সেটাও তোমাদের বলেছি। ঠিক একইভাবে ভি এরও দুইটা সূত্র এবং দুই ক্ষেত্রে দুইটা সূত্রকে আমরা কাজে লাগাবো, যে ক্ষেত্রে যেরকম আমাদের প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা এটাকে কাজে লাগাবো। তো এই হচ্ছে তড়িৎ বিভব আর তড়িৎ প্রাবল্যের সূত্র। তো এখানে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে আমরা মূলত এখানে কি কি বিষয় সম্পর্কে জানলাম। আমরা প্রথমত কুলম্বের সূত্রটা জানলাম। কুলম্বের সূত্রটা কি নিয়ে আলোচনা করে সেটাও তোমরা জানো, যে দুটি চালিত বস্তু পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, সেই বলের মানটাই এই সূত্রের সাহায্যে প্রকাশ করা হয়। সেই সূত্রটা কি, যে সূত্র কথাটা এরকম যে দুটি চালিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল তাদের আধানের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের কেন্দ্রের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটা হলো প্রথম সূত্রটা। দ্বিতীয় সূত্র কি বলা হচ্ছে, কুলম্বের সূত্রের পরের সূত্রটা যেটা বলা হচ্ছে যে এখান থেকে আমরা যেটা পেয়েছি কুলম্বের সূত্রটা, আমি সূত্রটা আবারও মনে করিয়ে দেওয়ার জন্য সূত্রটা আবার লিখে দিই। কুলম্ব সূত্র এর গাণিতিক রূপটা আমরা পেয়েছি কি 1/4πε0 ইনটু q1 q2/r²। এটা হলো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, এটা আমরা পেয়েছিলাম। এই কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা এটাকে কাজে লাগিয়ে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ইত্যাদি বের করেছি। সেখানে আমরা কি পেয়েছিলাম, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য E সমান দুইটা পেয়েছিলাম, একটা হলো F/Q0, আবার 1/4πε0 ইনটু q/r², দুইটা সূত্র পেয়েছি। তো এখানে তোমাদের বলেছি আমি যে কোন ক্ষেত্রে কোন সূত্রটা কাজে লাগাতে হবে, যখন দুইটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত এটা দেওয়া আছে, একটা চার্জের পরিমাণ দেওয়া আছে, সেই ক্ষেত্রে বলের মান দেওয়া থাকলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে গেলে E সমান F/Q0, এই সূত্রটা আমরা কাজে লাগাবো। আবার যদি এরকম বলে যে একটা চার্জিত বস্তুর চার্জের পরিমাণ হচ্ছে এত কুলম্ব, এখন এই চার্জ থেকে এত দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমরা এই দ্বিতীয় সূত্রটা কাজে লাগাবো। আচ্ছা, আর সর্বশেষ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে তড়িৎ বিভব। এই বিভব নিয়ে আমরা আলোচনা করলাম। বিভবের সূত্রগুলো আমি এখানে পাশাপাশি লিখে দিই। তড়িৎ বিভব V সমান W/Q0 অথবা 1/4πε0 ইনটু q/r। তাহলে খেয়াল করো যে সবগুলো সূত্র পাশাপাশি লিখলে মনে রাখতে সুবিধা হয়। বিভবের বেলাতে কি 1/4πε0 q/r, এখানে কিন্তু q/r², আর এখানে q1 q2/r², একটু একটু করে পরিবর্তন হয়েছে। তো যখন কোন একটা তড়িৎ ক্ষেত্রে একটা চালিত বস্তুকে স্থাপন করতে কি পরিমাণ কাজ করতে হবে, সেই কাজের পরিমাণ যখন দেওয়া থাকবে, তখন তড়িৎ বিভব নির্ণয় করতে গেলে আমরা V সমান W/Q এই সূত্রটা কাজে লাগাবো। আচ্ছা, তারপরে যদি এরকম দেওয়া থাকে যে কোন একটা তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রাবল্যের মান কত, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রাবল্যের মান কত, সেই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কত দূরত্বে সেই চার্জিত বস্তুটা স্থাপন করা হচ্ছে, সেই দূরত্বটা যদি দেওয়া থাকে, তখন বিভব V সমান 1/4πε0 q/r, এই সূত্রটা আমরা কাজে লাগাবো। এই সূত্রগুলো পাশাপাশি লিখে তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো আমি আবার বলছি যে এই অধ্যায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ, এবং এই যে আজকে যে তিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, তিনটা বিষয় কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কাজে তোমরা অবশ্যই এই তিনটা বিষয় যা যা আমি আলোচনা করলাম এগুলো ভালো করে খেয়াল রাখবে, ভালো করে তোমরা বাসায় আবারও
তোমরা অধ্যয়ন করবে এবং আশা করছি তোমরা এই বিষয়ে ভালো করে বুঝতে পারবে এবং পরের ক্লাসগুলোতে আমরা আরো এর পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।